অনেকক্ষণ ধস্তাধস্তি করার পরও যখন লাভ হলো না, তখন আয়েশা বুকে 2 হাত গুজে গাছের সাথে হেলান দিয়ে রাগী মুখে বসে থাকলো। আর চোখে সেটা লক্ষ্য করে সাবাস ওর মুখের সামনে বাদাম ধরে বলল। নে খা। আয়েশা রাগ দেখিয়ে বলল, না, খাবো না আমি। সাবাস এবার অনুরোধ করে বলায় আয়েশা হাঁ করলো, কিন্তু সাবাস সেটা ওকে না দিয়ে নিজে খেয়ে নিয়ে হাসতে লাগলো। আয়েশা কটমট দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকলো। সাবাস আবারও ওর সামনে বাদাম ধরলো। আবারও আয়েশা আপত্তি করলো না, আর আবারও খেতে ধরলে সাবাস ওকে ধোকা দিল। এভাবে পরপর 3বার করার পর আয়েশা প্রচণ্ড রেগে গিয়ে কেঁদে ফেলল। এতক্ষণ সাবাস হাসছিল, বোনকে কাঁদতে দেখে ও হাসিতে আমি ওর রাগ ভাঙাতে লাগলো। অবশেষে রাগ ভাঙিয়ে সাবাস নিজ হাতে বোনকে বাদামের খোসা ছাড়িয়ে একটা একটা করে খাইয়ে দিতে লাগলো। হঠাৎ দূর থেকে কিছু পড়ার শব্দ হলো। দুইজনে চকিতে সেদিকে তাকিয়ে কিছু দেখতে না পেয়ে পুনরায় খুনসুটি করতে করতে বাদাম খেতে লাগলো। বীর বাংলা লেখা কমপ্লিট করে হঠাৎ আয়েশার দিকে তাকিয়ে বিজ্ঞের মতো বলতে লাগলো, এই যে শোনো, তুমি ভার্সিটিতে কারোর সাথে প্রেম করো না, ঠিক আছে? প্রেম করা ভালো না, বিশেষ করে যেসব ছেলে তোমাকে কাঁদায় সেসব ছেলের সাথে তো মোটেও না। আয়েশার ভ্রু কুঁচকে গেল। সাথে ছোট বাচ্চার মুখে এমন কথা শুনে প্রচণ্ড হাসিও পেল। বহু কষ্টে হাসি আটকে গলা খাকারি দিয়ে বলল, বাছা, এসব কথা তুমি বেশি করে মাথায় রাখবে, ঠিক আছে? কোনো মেয়ের সাথে আমি যেন তোমাকে না দেখি, নয়তো ছাগলের পিঠে চড়িয়ে সারা এলাকা ঘোরাবো। বীর লাজুক হাসলো। আয়েশার মুখে ওসব কথা শুনে লজ্জা পেয়েছে বেচারা। হঠাৎ কারো শিখিয়ে দেওয়া কিছু লাইন মনে পড়তেই ও বলে উঠল, আমি জানি, কিন্তু তুমি প্রেম করবে না বলে দিলাম। করবো না বাছা, প্রেম আমার পছন্দ না। বাড়ির সাথেক্ষণ কফি খাচ্ছিল। আয়েশার শেষোক্ত কথাটা শুনে সশব্দে কফির মগটা মিনি টেবিলে রেখে গটগট পায়ে ভেতরে চলে গেল। আয়েশা হতভম্ব হয়ে বারিশের প্রস্থান দেখল। ও সর্বদাই বারিশকে ইগনোর করে। এইখানে এসেও এমন আচরণ করে যেন বারিশ ওর সামনে নেই, কারণ এমন ছেলে ওর একদম পছন্দ না। তার উপর বারিশের এই কাঠখোট্টা আচরণগুলো ওকে আরও বিরক্তি এনে দিচ্ছে লোকটার প্রতি। আয়েশা বীরকে একটা ম্যাথ বুঝিয়ে দিচ্ছিল, তখনই বারিশ ওর সামনে মাঝারি সাইজের একটা গামলা এনে রাখলো। আয়েশা দেখলো গামলাটা বাদাম দিয়ে ভরা। তা দেখে আয়েশা ভ্রু কুঁচকে বলল, এসব কি? বাদাম চেনো না তুমি? বারিশের কাটকাট গলায় জবাব। আয়েশা একটু সময় নিয়ে বলল, জানি, কিন্তু এখানে কেন? বারিশ ইশারা করতেই বীর বলতে লাগলো, আজ আমাকে পড়ানোর 1 মাস পূর্ণ হবে। তোমাকে এক বসাতে এই সব বাদাম খেতে হবে, একটা অবশিষ্ট রাখা যাবে না। এটা আমাদের বাড়ির নিয়ম। আয়েশার চোখগুলো রসগোল্লার মতো বড় হয়ে গেল। বিড়বিড় করে বলতে লাগলো, এত বাদাম তো একসাথে সাবাসেই খেতে পারবে। এত বাদাম তো একসাথে সাবাসেই খেতে পারবে না। সেখানে আমি কোন খ্যাতের মূলা? এর চেয়ে তো হাঁচু নানির স্বজন হারানোর বেদনার কাহিনী শোনা ঢের ভালো। সেই দুপুর থেকে তুবা অস্থিরতায় সারা রুমময় পায়চারি করছে আর বারবার ব্যালকনিতে গিয়ে রাস্তার দিকে তাকাচ্ছে। আজ যে ওর জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। এখন পর্যন্ত 100 বার ফোন দেওয়া কমপ্লিট করেছে তুবা। আবারও সাইকো নামে সেভ করা নাম্বারে ডায়াল করলো। 2বার রিং পড়তেই স্বাধীন ফোন রিসিভ করলো। তুবা তৎক্ষণাৎ বলে উঠল, কোথায় আপনি? কত দূরে এসেছেন? আমি গোসল করছি, আসতে দেরি হবে। কি? আপনি না 1 ঘন্টা আগেও ফোন দিয়ে বললেন গোসল করছেন, এখনো হয়নি? সত্যি করে বলেন তো, কয় মাস আগে থেকে আপনি গোসল করেন না? প্রতিদিন করি, কিন্তু রোজ রোজ তো আর বিয়ের প্রস্তাব নিয়ে যাই না, তাই সময় নিয়ে গোসল করছি আজকে। অপেক্ষা করো না, আমার আসতে দেরি হবে। তুবা ফোন কেটে বিরক্তিতে চকারান্ত উচ্চারণ করলো। মেজাজ খারাপ হচ্ছে ওর। এতক্ষণে এসে বিয়ে ঠিকঠাক করে যাওয়ার কথা, আর এই রূপবান নাকি এখনো গোসল করছে। যত সব। এমন সময় কলিং বেল বেজে উঠল। তুবা ড্রয়িং রুমে থাকায় নিজে গিয়ে দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথেই ওর চক্ষু চড়ক গাছ হয়ে গেল সামনের মানুষগুলোকে দেখে। স্বাধীন নিজের বাবা মাকে নিয়ে হাস্যোজ্জ্বল মুখে ওর দিকে তাকিয়ে আছে। তুবা নিজের হতভম্ব ভাব কাটিয়ে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল। সাজিনা আলম আর মুহাজিদ মুত্তাকি মুচকি হেসে সালামের জবাব দিয়ে ভেতরে প্রবেশ করলেন। ওনারা সামনের দিকে এগোতেই তুবা গলা নিচু করে স্বাধীনকে দাঁতে দাঁত চেপে বলল, আপনি নাকি গোসল করছেন, তা কবে থেকে গাড়িতে গোসল করা শুরু করেছেন? যবে থেকে কেউ একজন মিনিটে মিনিটে ফোন দিয়ে একই প্রশ্ন করে, আমার মগজ আওলাঝোলা করে দিয়েছে, ঠিক তবে থেকে। তুবা মুখ ভেঙচি কাটল। স্বাধীন সেটা পাত্তা না দিয়ে নিজের বাবা মার দিকে চলে গেল।
কারোর আগমনের অস্তিত্ব টের পেতেই তানজিৎ আর রায়সা ড্রয়িং রুমে চলে আসলো। অমায়িক হাসি দিয়ে স্বাধীনের বাবা মাকে উষ্ণ অভ্যর্থনা জানালো। তুবা একটু দূরে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকলো। স্বাধীনের কথাও কালকেই তানজিৎ আর রায়সাকে বলে দিয়েছে। রায়সা টুকটাক নাস্তা তৈরি করে রেখেছিল, সেগুলো ওনাদের সামনে দিয়ে স্বাভাবিকভাবে কথাবার্তা এগোতে লাগলো। সাজিনা আলম বলে উঠলেন, আমাদের একটাই ছেলে, তাই ছেলে নিজে থেকে কিছু চাইলে কখনোই সেটা উপেক্ষা করতে পারি না। কাল এসে হঠাৎ বলেছে ওর নাকি আপনার মেয়েকে পছন্দ, বিয়ে করতে চায়। কোনো কিছু না ভেবে হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার ছেলের পছন্দ সবসময় ইউনিক হয়। স্ত্রীর কথা টেনে নিয়ে মোহাজিদ মুত্তাকি বললেন, আপনার মেয়েকে দেখে সেটা নিশ্চিত হয়ে গেলাম। বড়ই মিষ্টি দেখতে আপনার মেয়ে। আমি কথা ঘোরাতে পছন্দ করি না, তাই সরাসরি বলছি। আপনি কি রাজি আছেন আমাদের প্রস্তাবে? তানজিৎ বড় করে শ্বাস নিয়ে বলতে লাগলো, নিঃসন্দেহে স্বাধীন অত্যন্ত ভালো একটা ছেলে। যে কেউ ওর সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাইবে। আমিও তার ব্যতিক্রম নই, কিন্তু একটা কথা আপনাদের শুরুতেই বলে দেওয়া উচিত, আমিও চাই না এর জন্য আমার মেয়ের ভবিষ্যতে কোনো খোটার সম্মুখীন হোক। তানজিৎকে থামিয়ে দিয়ে সাজিনা আলম বললেন, তুবার পার্সোনাল ডিসঅর্ডার আছে, এই তো সমস্যা, তাই না? তাহলে বলছি শুনুন, আমরা সব কিছু জেনেই প্রস্তাব নিয়ে এসেছি। আমাদের কোনো সমস্যা নেই, বরং এটাই তো হওয়া উচিত। স্বাধীনই তুবার জন্য পারফেক্ট। ওকে সামলানোর জন্য একজন সাইকিয়াট্রিস্টেরই দরকার কি ছিল? সরি, ওকে সামলানোর জন্য একজন সাইকিয়াট্রিস্টেরই দরকার কি বলেন? তানজিৎ আর রায়াসার বুক থেকে মনে হয় পাথর নেমে গেল। অমায়িক হাসি দিয়ে বলল, জি। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করা যাক। রায়সা বলে উঠল, আমরা আপনাদের ফোন করে তারিখ বলে দিব। আসলে আমাদের নিকট আত্মীয়দের সাথে কথা বলে দিন তারিখ ঠিক করতে যাচ্ছি তো, ওরা কিছু সঙ্গত কারণে আজকে আসতে পারেনি, কিছু মনে করবেন না প্লিজ। আরে কোনো সমস্যা নেই। আরও কিছু বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা করতে লাগলো বড়রা। তুলি বেগমও এসে যোগ দিয়েছে নিজের নাতনির বিয়ের আলাপে। অন্যদিকে স্বাধীন সকলের অগোচরে তুবাকে চোখ মেরে মুচকিয়ে হাসল। তুবা লজ্জায় লাল হয়ে আর ভুলেও স্বাধীনের দিকে তাকালো না। ব্যাটা সেই দিনের কনফেশনের পর থেকেই তুমি বলা শুরু করে দিয়েছে। বিয়ের পর না জানি কি শুরু করবে। সেদিন মনের বিরুদ্ধে গিয়ে বারিশের ভয়ে টপাটপ বাদাম খাওয়ার কারণে আয়েশার মারাত্মক পেটের অসুখ হয়েছে। অন্যরা তো বারবার যায় আর আসে, কিন্তু আয়েশা বাথরুমেই থাকে বলতে গেলে। 2 দিনে ওর চেহারার অবস্থা চুপসে যাওয়া বাদামের মতোই হয়েছে। এখন মোটামুটি সুস্থ হয়েছেও, কেননা সাজিদ নিজের মেয়ের জন্য বেস্ট ডক্টরের পরামর্শে কার্যকরী ওষুধ এনেছিল। বেশ চিন্তিত হয়ে পড়েছিলেন মেয়ের হঠাৎ অসুস্থতায়। আয়েশা নিজের রুমে শুয়ে আছে। 2 দিন থেকে না ভার্সিটিতে যায় আর না বীরকে পড়াতে যায়। সবচেয়ে খারাপ তো ওর এটা ভেবে লাগছে যে তুবার এই গুরুত্বপূর্ণ একটা দিনে ও পাশে থাকতে পারল না। শাহবাজ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ওর অভ্যাসবশত বাদাম খাচ্ছে। আয়েশার ফ্যাকাশে মুখটার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, কি রাইসো, বাদাম খাবে? আয়, আমি নিজ হাতে তোকে খাইয়ে দিচ্ছি। আয়েশা চোখ মুখ কুঁচকে বলল, আমার সামনে বাদামের নাম উল্লেখ করলে আমি তোর গায়ে বমি করে দিব সাবাসু। সাবধান থাক আমার থেকে। শাহবাজ ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, আমার ভালোই হলো, বাড়ির স্যারকে একটা থ্যাঙ্কস দিতেই হয় যে তুই আমার বাদামের দিকে সবসময় কোন নজর দিতে। সে তুই ভুলেও জীবন আর বাদাম খাবি কিনা সন্দেহ। শুধু থ্যাঙ্কস কেন, কোলে নিয়ে চুমু খা তোর বারিশ স্যারকে। খাটাস একটা লোক, মাঝে মাঝে মনে হয় নদীতে নিয়ে গিয়ে চুবানি দিই। সরবাল, আই এম নট ইন্টারেস্টেড ইন ইউর বাচ্চা। টানা 3 দিন পর আয়েশা ভার্সিটিতে আসলো। চোখ মুখ শুকিয়ে একটুখানি হয়ে গেছে ওর। তুবা ওর অবস্থা দেখে বলতে লাগলো, ইস রে, বারিশার তোকে বাদাম ফোবিয়া দান করে দিল। ছে, কে? আয়েশা দাঁতে দাঁত চেপে বলল। ওটার নাম মুখে আনবি না। তুবা হেসে ফেলল। এমন সময় ওর ফোন বেজে উঠল। ফোনের স্ক্রিনে জলজল করতে থাকা নামটা দেখতেই তুবার গাল লাল হয়ে গেল। তা দেখে আয়েশা টিটকারি মেরে বলে উঠল, বাদরের পাছার মতো লাল হতে হবে না, যা গিয়ে ফুসুর ফুসুর করে আলাপ কর। তুবা চোখ পাকিয়ে এক পলক আয়েশার দিকে তাকিয়ে ফাঁকা জায়গায় চলে গেল। আয়েশাও নিজের ক্লাসের দিকে চলে গেল। তুবা ফোন রিসিভ করে সালাম দিল। স্বাধীন সালামের জবাব দিয়ে বলল, ভার্সিটিতে কারো পিঠে লাথি টাথি মারছো নাকি হিসাব নিচ্ছ?
ডিস্টার্ব করলাম মনে হচ্ছে? কেন বলুন তো? এগুলোই তো তোমার কাজ, তাই বললাম। তো আপনি আবার কোনো চশমিশওয়ালার সাথে বোন পাতাননি তো? দেখুন, এসব কিন্তু মানব না। ছেলেদের সাথে সম্পর্ক গড়ে তুলুন, সমস্যা নেই। দরকার পড়লে ওদের কোলে নিয়ে বসে থাকুন, তবুও সমস্যা নেই, কিন্তু কোনো মেয়ে না। আমি এতগুলো ননদ সামলাতে পারবো না, বলে দিলাম। আচ্ছা, বানাবো না, কিন্তু আই হ্যাভ আ কন্ডিশন। কি? আমাকে নিয়ে তোমার অনুভূতি বলো। স্বাধীন কি শুনতে চাচ্ছে তুবা বুঝতে পেরেছে, কিন্তু ঠোঁট টিপে হেসেও বলে উঠল, আমাদের একসাথে দারুণ মানায়, এর চেয়ে বড় অনুভূতি আর নেই। এই না না না, এটা না, অন্যটা বলো। কোনটা? আরে ওইটা। আরে কোনটা? আরে ওই যে ওটা। আরে ওই যে কোনটা? স্বাধীন বুঝে গেল তুবা ইচ্ছে করে মজা করছে, তাই দাঁতে দাঁত চেপে বলল, আমার পাশে শুধু একটা না, দুইটা বউ মানায়, সেটা। বলে স্বাধীন ফোন কেটে দিল। তুবা আহম্মক হয়ে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে থাকলো। পর মুহূর্তে মুখটা গম্ভীর হয়ে গেল ওর। কাটকাট গলায় বলল, বেড়া খুব শখ তাই না? এর হিসাব পরকালে গিয়ে নিব। বারিশ ক্লাসে ঢুকে এক পলক আয়েশার দিকে তাকালো, অতঃপর স্বাভাবিকভাবে ক্লাস নিতে শুরু করলো। ক্লাস চলাকালীন সাবাস আয়েশার মাথায় হুট করে গাঁটটা মারল, কারণ ও অন্যমনস্ক হয়ে বসেছিল। আজ দুজনে পাশাপাশি বসেছে। হঠাৎ মাথায় আঘাত পেয়ে আয়েশার মেজাজ খারাপ হয়ে গেল। রেগে গিয়ে সাবাসের গাল টেনে ধরল ও। বারিশ অত্যন্ত বিচক্ষণ, তাই ওর নজর এড়ালো না বিষয়টা। ওর মুখটা কাঠিন্যতায় ছেয়ে গেল। অত্যন্ত গম্ভীর কণ্ঠে বলে উঠল, আয়েশা, স্ট্যান্ড আপ। বারিশের কণ্ঠটা এতটাই ভয়ঙ্কর শোনালো যে আয়েশা কেঁপে উঠল। কম্পিত কণ্ঠে বলে উঠল, জি 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 স্যার। তোমাকে ঠিক কি বললে তুমি লজ্জিত হবে? আই থিঙ্ক মেয়েদের অনেক হায়া, কিন্তু তুমি এতটা বেহায়া হতে পারো আমি ভাবতেই পারিনি। এই, কাল তোমার বাবা মাকে ডেকে আনবে। তোমার এসব আচরণ আমি আর মেনে নিব না। তোমার কোনো কোয়ালিটি ভালো দেখিনি আমি। পড়াশোনায় ডাব্বা, কোনো ম্যানার্স নেই। সব সময় ক্লাসে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করতে ওস্তাদ। স্টুপিড মেয়ে। আয়েশার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। ভীষণ লজ্জা লাগছে ওর, পুরো ক্লাসের সামনে এভাবে অপমানিত হয়ে। সাবাস বোনের কান্না সহ্য করতে না পেরে বসা থেকে উঠে বলল, স্যার, ওর কোনো দোষ নেই। আমি ওকে ডিস্টার্ব করছিলাম, তাই এমন করছিল, নয়তো ওর মনোযোগ পড়ার দিকে ছিল। বারিশের মুখটা আরো কঠিনতায় ছেয়ে গেল। ক্ষণকাল এক দৃষ্টিতে ওদের দুইজনের দিকে তাকিয়ে থেকে বলল, ওকে ফাইন, তাহলে আমার সাথে ক্লাসের পর দেখা করো। তোমার জন্য আমার স্পেশাল শাস্তি তৈরি আছে। আয়েশা চকিতে বারিশের দিকে তাকিয়ে বলল, নো স্যার, ওকে শাস্তি দেবেন না, আমাকে শাস্তি দিন। আমি আসলেই খুব খারাপ স্টুপিড। আমার নিজেকে শোধরানো উচিত, তাই শাস্তিটা আমার প্রাপ্য, ওর না। ও অনেক ভালো স্টুডেন্ট। সাবাস কাটকাট গলায় বলল, চুপ, স্যার আমাকে শাস্তি দিতে চেয়েছে, ওকে? আয়েশা ক্রন্দনরত চোখে ভাইয়ের দিকে তাকালো। সাবাস চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বলল। বারিশ ওদের দিকে তাকিয়ে থেকে কর্কশ কণ্ঠে বলে উঠল, আমার সাথে আসো। সাবাস। সাবাস বাধ্য ছেলের মতো বারিশের পিছন পিছন চলে গেল। আয়েশা বেঞ্চে বসে নিশ্চুপ কাঁদতে লাগলো। হঠাৎ পাশের একটা মেয়ের কথা শুনে ওর কান্না থেমে গেল। আমার এক জামাই আর এক জামাইকে শাস্তি দিতে নিয়ে গেল রে। আমি আধা বিধবা হতে চাই না, আমার দুটোকেই লাগবে। আয়েশা আহম্মক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, বেয়াদব মেয়ে, ওই অ্যানাকোন্ডা সাপের প্রতি নজর দিবি দে, কিন্তু আমার বলবল ভাইয়ের দিকে কোন সাহসে নজর দিস, তাও আবার সতীন রূপে। ঘড়ির কাঁটা 7টা ছুঁই ছুঁই। আয়েশা ভার্সিটির করিডোরে বসে অস্থিরতায় আঙুল ফোটাচ্ছে। সাবাস এখনো বারিশের শাস্তি থেকে অব্যাহতি পায়নি। তুষারও বোনের পাশে বসে আছে। তুবা এসবের কিছু জানে না, কারণ ওর আগেই ক্লাস শেষ হয়ে গিয়েছিল আজকে। তুষার বাড়িতে ফোন করে বলে দিয়েছে ওদের আজ ফিরতে দেরি হবে, কিন্তু কী জন্য দেরি হবে সেটা বলেনি। যত সময় গড়াচ্ছে আয়েশার চোখে মুখে তত বেশি চিন্তারা এসে হানা দিচ্ছে। কপাল বেয়ে রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ওর। তা দেখে তুষার শান্ত স্বরে বলল, টেনশন করিস না আপু, বাড়ির স্যার খারাপ কিছু করবেন না, এই বিশ্বাস অন্তত রাখতে পারিস। স্যার ততটুকুই শাস্তি দেন যতটুকু আমাদের সহ্য ক্ষমতার মধ্যে পড়ে। তাছাড়াও এইসব শাস্তি দেওয়ার ফলে স্টুডেন্টরা শিক্ষাও পায়। আয়েশা তাতে দাঁত চেপে বলল, ওরে জ্ঞানের সাগরে, চুপ থাক। বারিশ স্যার
ডাইহার্ড ফ্যান যে তুই সেটা আজও প্রমাণ করে দিলি। তুষার হতাশ শ্বাস ফেলে বলল, ভালো কথা কারো সহ্য হয় না। বারিশার সাবাস গত 4 ঘন্টা ধরে ভার্সিটির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রুমে রয়েছে, যেখানে ভার্সিটির জন্মলগ্ন থেকে অর্জন করা সমস্ত পুরস্কার খুব সুন্দর করে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা। রুমটা বিশাল বড়, পুরস্কারে গিজগিজ করছে। সাবাসের শাস্তি হয়েছে এই রুমের সমস্ত পুরস্কারগুলো একটা একটা করে নিজ হাতে পরিষ্কার করা, তাও আবার শুধু একবার না, 7-7 বার। সাবাস শেষ একটা মডেল পরিষ্কার করে 6 বারের কার্যক্রম শেষ করলো। বারিশ গম্ভীর মুখে ওর কার্যকলাপ সেই তখন থেকে পর্যবেক্ষণ করে যাচ্ছে। সাবাসকে থামতে দেখে বারিশ কাটকাট গলায় বলে উঠল, আই থিঙ্ক সবেমাত্র 6 বার হয়েছে, তাহলে থামলে কেন? 7 বার না করা পর্যন্ত থামতে পারবে না। সাবাস কঠিন দৃষ্টিতে বারিশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, এই ব্যাটার ব্রাজিলের সাথে কোনো শত্রুতা আছে নাকি? 7 বারই কেন? দুনিয়ার সংখ্যা ছিল না? হোয়াট? কি ভাবছো? কাজ শেষ করো দ্রুত। সাবাস বারিশের থেকে চোখ সরিয়ে পুনরায় পরিষ্কার করতে লাগলো। টানা পরিষ্কার করতে করতে ওর হাত দুটো অনুভূতি শূন্য হয়ে গেছে। এখন হাতের ওপর কোনো ফিলিংসই আসছে না ওর। সাবাসের ভীষণ রাগ লাগছে, কিন্তু সেটা নিজের এই অবস্থার জন্য না, বরং এটা ভেবে যে ওই ক্ষোভে সেই শাস্তি আয়েশাকে দিতে চাচ্ছিল। এমনটা হলে সাবাস সত্যি সত্যি বারিশকে মেরে হাসপাতালের বাসিন্দা করে দিত। অপেক্ষার প্রহর শেষ হলো আরও 1 ঘন্টা পর। সাবাস ডিটেনশন রুম থেকে বেরিয়ে ক্লান্ত পায়ে করিডোর দিয়ে হাঁটছে। চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, হাত প্রচণ্ড ব্যথা করছে ওর। দু হাতের সাথে মিলিয়ে ও চোখ মুখ খিচিয়ে ব্যথা সংবরণ করার চেষ্টা করলো। হঠাৎ সামনে থেকে আয়েশা তুষারকে ছুটে আসতে দেখে সাবাস তড়িঘড়ি করে ওর হাত দুটো পকেটে ঢুকিয়ে নিল। কপালে ভাঁজ ফেলে বলে উঠল, কি ব্যাপার? তোর এখানে এত রাত পর্যন্ত বাড়ি যাস না কেন? সবাই চিন্তা করছে হয়তো। তুষার শীতল গলায় বলে উঠল, ফোন করে আগেই জানিয়ে দিয়েছি, সমস্যা নেই। তুষারকে চোখের ইশারায় কিছুক্ষণ শাসিয়ে সাবাস আয়েশার দিকে তাকালো। আয়েশার চোখ দুটো ছলছল করে উঠল ভাইয়ের পাণ্ডুর মুখটার দিকে তাকাতেই। ঠোঁট উল্টে যেতে লাগলো ওর। তা দেখে সাবাস ব্যস্ত হয়ে বলতে লাগলো, খবরদার কাঁদবি না, খবরদার বলে দিলাম। তোর আমার প্রতি আলকা পিরিত দেখলে আমার হার্ট অ্যাটাক হতে ধরে। সহ্য করতে পারে না এত ভালোবাসা। আয়েশার কথাকে পাত্তা না দিয়ে ও লুকিয়ে রাখা হাত দুটো বের করলো। সাবাস লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলো। ভাইয়ের লাল হয়ে যাওয়া হাত দুটো দেখতে আয়েশা ফুপিয়ে কেঁদে উঠল। ঘটনার আকস্মিকতায় সাবাস আর তুষার আহম্মক হয়ে একে অপরের দিকে তাকালো। আয়েশা ক্রন্দনরত চোখে কটমট দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে ওর পিঠে মারতে মারতে বলল, খুব কষ্ট হয়েছে তোর, তাই না? ওই বাড়ির স্যার একদম ভালো না। হয়েছে, কাঁদিস না ভাই। বিশ্বাস কর, তোর এত ভালোবাসা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। তুই কি চাস আমি অকালে হার্ট অ্যাটাক করে মরে যাই? তুই বলদ, তুই একটুও ভালো না। তোকে মাসে মাসে না, সপ্তাহে সপ্তাহে এমন থেরাপি দেওয়া উচিত।